হাউরি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার। তো আজকে পড়ব হিমালয়ের উৎপত্তি কিভাবে হয়েছে বা হিমালয় নির্মাণ কিভাবে হয়েছে। ঠিক আছে, তো হিমালয়ের মোটামুটি 2-3টা চ্যাপ্টার হবে, মানে হিমালয় পর্বতমালা সম্বন্ধে আলাদা চ্যাপ্টার করব। তো এখানে হালকা আমি বুঝিয়ে দিচ্ছি এই যেগুলো হিমালয় পর্বতমালা আছে, রেঞ্জেস আছে, হিমালয়ের রেঞ্জেস আছে, যেগুলো পর্বত আছে সেগুলো সম্বন্ধে হালকা বুঝিয়ে দেবো। বাকি হিমালয়ের চ্যাপ্টারে পুরো হিমালয় সম্বন্ধে পড়বো। ওকে, হিমালয় চ্যাপ্টার আলাদা হবে, কিন্তু প্রথমে আমাদের জানতে হবে হিমালয় কিভাবে সৃষ্টি হলো। ওকে, যেমন প্লেট টেকটনিকের মাধ্যমে মহাদেশ কিভাবে সৃষ্টি হলো, তারপরে বেগনারের তথ্য অনুযায়ী প্রথমে একটা মহাদ্বীপ ছিল, পুরো মহাদ্বীপ যে ছিল, মহাদ্বীপটা কিভাবে বিস্ফোট হলো সেই সম্বন্ধে আলোচনা করব। তারপরে হিমালয় পর্বতমালা কিভাবে সৃষ্টি হলো, আজকে ওটাই পড়বো। ওকে, তো চলি শুরু করা যাক। তো আমি দাগ দাগ দিয়ে দেখাবো, দেখে নেবেন। ওকে, তো এটা তো ভারতের মানচিত্র দেখতে পাচ্ছেন, প্রতিটাতে মানচিত্র অঙ্কন করি আমি। ওকে, তো প্রথমে দেখুন, এটা হচ্ছে উত্তর ভারত। সাউথে তো যাচ্ছি না, সাউথে আমি অত করিনি, রাজস্থান গুজরাট এইসব করেছি, আর এমনি লিখে দিয়েছি। এগুলো তো আগের ভিডিওতে করাই আছে, কোথায় কোথায় ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এইসব আছে। ওকে, তো যাই হোক, এদিকে বুঝতে পারছেন মানচিত্রে কি কি করা আছে, তামিলনাড়ু কোথায়, কেরালা কোথায়, উড়িষ্যা কোথায়, আন্ধ্রপ্রদেশ কোথায়, এগুলো বুঝতে পারছেন, এর আগে করা আছে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এই যে হিমালয় দেখছেন না, হিমালয় পশ্চিম থেকে নিয়ে পূর্ব দিকে মানে পশ্চিম দিকে, কিন্তু হিমালয় পর্বতমালা পশ্চিম দিকে চওড়া আছে। এখানে হয়তো চওড়া করিনি, তো ধরে নেন এটা চওড়া আছে। হিমালয়ের উত্তর দিকে যত যাবেন, পশ্চিম দিকে, তত কিন্তু ব্রড, চওড়া। তারপরে পূর্ব দিকে যত যাবেন তত আস্তে 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 পাতলা হয়ে যাবে। ওকে, পাতলা হতে হতে এই কোনা পর্যন্ত যাবে, অরুণাচল প্রদেশের উপরে। তাহলে জম্মু কাশ্মীরে একটা, এখানেই দেখছেন জম্মু কাশ্মীরে, এই যে ফুটকি দিয়ে দিলাম, জম্মু কাশ্মীরে একটা পর্বত দেখা যাচ্ছে, তাই না? জম্মু কাশ্মীরে যে পর্বতটা দেখা যাচ্ছে, এই পর্বত থেকে নিয়ে শুরু করে পশ্চিম থেকে নিয়ে অনেক পর্বত আছে, এগুলো বললাম না হিমালয় চ্যাপ্টারে পড়াবো, তো এগুলো আর পড়াচ্ছে না এখন। তাহলে এই পর্বত থেকে নিয়ে পশ্চিমের এই পর্বত থেকে নিয়ে শুরু করে লাস্ট অরুণাচল প্রদেশের উপরে তিব্বতে একটা পর্বত আছে, অরুণাচল প্রদেশে পড়ে না, সেটে আছে, সেটা তিব্বতে পড়ে। এখান পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত হিমালয় পর্বতমালা। ওকে, হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত কত কিলোমিটার? 2500 কিলোমিটার। এই যে এখানে দাগ দিয়ে দিলাম, 2500 কিলোমিটার। ওকে, তাহলে জম্মু কাশ্মীরের যে পর্বতমালা আছে তার নাম কি? পশ্চিম দিকের প্রথম পর্বত, এটা হিমালয় পর্বতমালার প্রথম পর্বত। তার পশ্চিম দিকে কোথায় আছে? জম্মু কাশ্মীরের এই পর্বতকে কি বলা হয়? এই পর্বতকে বলা হয় নাঙ্গা পর্বত। এই যে লেখায় আছে নাঙ্গা পর্বত। ওকে, নাঙ্গা রেঞ্জেস বা নাঙ্গা পর্বত। তাহলে নাঙ্গা পর্বত থেকে শুরু করে অনেক পর্বত আছে, অন্নপূর্ণা, ধোলাগিরা, মাউন্ট এভারেস্ট, গডিন অস্টিন, এইসব। তো হিমালয় চ্যাপ্টার ওটা পড়বো, এখন পড়াচ্ছে না। তো পশ্চিম থেকে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু করে নিয়ে তীর ধনুক নাই, তীর ধনুকের মতো হয়ে আছে, মানে ধনুকের মতো হয়ে আছে। এই যে দেখুন, ধনুকের মতো হয়ে আস্তে আস্তে পাতলা হয়ে গিয়ে হিমালয় পর্বতমালা কি হয়েছে? এই অরুণাচল প্রদেশের উপরে সেটে তিব্বত যে আছে না, তিব্বত, চায়নার পাশে তিব্বত, এই যে তিব্বত, তো তিব্বতের পাশে, তিব্বতেই পড়ে এটা। এটার নাম হচ্ছে নামচা বারোয়া। এই যে নামচা বারোয়া রেঞ্জেস বা নামচা বারোয়া পর্বত। তাহলে হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, মানে হিমালয় পর্বতমালার প্রথম পর্বত হচ্ছে নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত থেকে পূর্ব দিকে লাস্ট পর্বত হচ্ছে কি? নামচা বারোয়া। ওকে, তাহলে নাঙ্গা পর্বত টু নামচা বারোয়া পর্যন্ত হিমালয় পর্বতমালা কত কিলোমিটার? 2500 কিলোমিটার। এই যে এখানে আছে 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে হিমালয় পর্বতমালা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? নাঙ্গা পর্বত থেকে নিয়ে, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, নামচা বারোয়া পর্যন্ত হিমালয় পর্বতমালা 2500 কিলোমিটার বিস্তৃত, লম্বা। ওকে, এবার যদি বলা হয় ব্রড কত, এবার চওড়াটা কত, হিমালয় পর্বতমালা চওড়া কত, মানে এইদিকে এবার
নর্থ থেকে সাউথ পর্যন্ত চওড়া কত? নর্থ থেকে সাউথ পর্যন্ত চওড়া হচ্ছে 400 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটার। তাহলে হিমালয় পর্বতমালা ব্রড কত, চওড়া কত? তাহলে হিমালয় পর্বতমালা নর্থ থেকে সাউথ পর্যন্ত চওড়া হচ্ছে 400 কিলোমিটার। চিন্তা করছেন, লম্বা হচ্ছে নাঙ্গা পর্বত থেকে নিয়ে নামচা পর্বত পর্যন্ত 2500 কিলোমিটার লম্বা, অনেক বেশি। আর ব্রড চওড়া হচ্ছে কত? 400 কিলোমিটার প্রায়। ওকে, তো তার আগে একটা জিনিস বুঝিয়ে দিই। এই যে দেখছেন নর্থ টু সাউথ, এগুলো কি? এগুলো পর্বতমালা। এটা হচ্ছে, এগুলো পর্বত, পুরোটাই পর্বতমালা, আর এগুলো একটা একটা করে পর্বত। ওকে, তো নর্থ টু সাউথ এটা কোন পর্বতমালা? 1 নম্বর দেখুন, অ্যান্ডিজ রেঞ্জেস, অ্যান্ডিজ পর্বতমালা। তাহলে অ্যান্ডিজ পর্বতমালা নর্থ টু সাউথে আছে, পশ্চিম থেকে পূর্বে নাই। হিমালয় পর্বতমালা শুধু পশ্চিম থেকে পূর্বে আছে, বাকি 4টা যে আছে না, সেগুলো সব নর্থ টু সাউথ, মানে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আছে এরা। এর নাম হচ্ছে অ্যান্ডিজ রেঞ্জেস, অ্যান্ডিজ পর্বতমালা। 2 নম্বর হচ্ছে নর্থ টু সাউথ, এটা হচ্ছে রকি রেঞ্জেস, রকি পর্বতমালা। তারপর নর্থ টু সাউথ হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তারপর নর্থ টু সাউথ আছে আর একটা ইউরাল রেঞ্জেস, ইউরাল রেঞ্জেস। ওকে, তাহলে এই 4টা পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আছে। ওকে, এটা এই বুঝিয়ে দিলাম, ওই জন্য আমি এরকম করেছি, উত্তর থেকে দক্ষিণে এরা বিস্তৃত। তো কোয়েশ্চেন এরকম আসতে পারে যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত কোন পর্বতমালা সবচেয়ে বেশি লম্বা? তাহলে হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সবচেয়ে বেশি লম্বা। যদি বলে হিমালয় পর্বতমালার পশ্চিমের প্রথম পর্বত কোনটি, তাহলে সেটা হচ্ছে নাঙ্গা পর্বত, নাঙ্গা রেঞ্জেস, নাঙ্গা পর্বত। আর যদি বলে হিমালয় পর্বতমালা লাস্ট, মানে পূর্বের যে লাস্ট পর্বত আছে তার নাম কি, সেটা হচ্ছে নামচা বারওয়া রেঞ্জেস, নামচা বারওয়া পর্বত। ওকে, কমপ্লিট, বোঝা গেল। আর বাকিগুলো সব উত্তর থেকে দক্ষিণে আছে, রাইট। এবার যদি বলে উত্তর থেকে দক্ষিণে সবচেয়ে বড় পর্বতমালা কোনটি, তাহলে জানেন অ্যান্ডিজ রেঞ্জেস, উত্তর থেকে দক্ষিণে কিন্তু। আর শুধু পশ্চিম থেকে পূর্বে হিমালয় পর্বতমালাই সব থেকে বড় বিশ্বের মধ্যে। আন্ডারস্টুড, কমপ্লিট, এটা আশা করি বোঝা গেল। আর 2500 কিলোমিটার লম্বা আর 400 কিলোমিটার চওড়া, কমপ্লিট। ওকে, তো এখানে দেখুন চায়না আর তিবেত আছে, রাইট। তো এটা তিবেতে পড়ে নামচা বারওয়াটা। ওকে, আর এগুলো হালকা হালকা করে দিয়েছি। এগুলো হচ্ছে জাস্কার রেঞ্জেস, ট্রান্স হিমালয়, শিবালিক হিমালয়, লং হিমালয়, বৃহৎ হিমালয়, এইসব করেছি। তো ওটা হিমালয় পর্বতে ভালো করে বুঝিয়ে দেবো। তো নির্মাণ সম্বন্ধে, উৎপত্তি সম্বন্ধে পড়াবো আজকে, ওই জন্য এমনি করে দিয়েছি, হালকা করে বুঝিয়ে দিলাম। এবার দেখুন, পশ্চিম থেকে পূর্ব নামচা বারওয়া গিয়ে মুড়ে গেছে পর্বত, মুড়ে গিয়ে এইভাবে চলে গেছে। তো এটাকে তো বারবার 2-3টা এর আগে ভিডিওতে বলাই আছে। এইটা চলে গেছে কোথায়? মায়ানমারে, মায়ানমারে চলে গেছে, এই যে মায়ানমারে। ওকে, দাঁড়ান, মায়ানমারে চলে গেছে। তো মায়ানমারে গিয়ে সমুদ্রে নেমে গেছে, বে অফ বেঙ্গলে দিয়ে জলে ডুবে গেছে। তো এটাকে কি বলা হয়? মায়ানমারে পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়ে হিমালয় পর্বতমালা কি হয়েছে, দক্ষিণ দিকে চলে গেছে। তো হিমালয় পর্বতমালার দক্ষিণ অংশকে কি বলা হয় মায়ানমারে? আরাকান ইয়োমা, আরাকান ইয়োমা, এই যে আরাকান ইয়োমা করাই আছে, আরাকান ইয়োমা বলা হয়, রাইট। তাহলে হিমালয় পর্বতমালা, যদি বলে হিমালয় পর্বতমালার দক্ষিণতম অংশের নাম কি, তাহলে আরাকান ইয়োমা, কমপ্লিট। এবার এখানে দেখুন ভারতের মধ্যে, এবার একদম ভারতের মানচিত্র উপকূলবর্তীতে সেঁটে আছে। তো মানচিত্রেও ছোট ছোট দক্ষিণ দিকে পর্বত আছে। তো এটাকে কি বলা হয়? এটা হচ্ছে মিজোরাম পর্বত, এটাকে বলা হয় মিজো পাহাড়, মিজো পাহাড়। ওকে, এটা হচ্ছে মিজো পাহাড়, এটা মিজো পাহাড়। এটা হচ্ছে মণিপুর পাহাড়, এটা হচ্ছে নাগাল্যান্ড পাহাড়। আর অরুণাচল প্রদেশে এটা হচ্ছে পাটকই বুম পাহাড়, পাটকই বুম, মনে রাখবেন পাটকই বুম। তাহলে এটা হচ্ছে মিজো পাহাড়, এটা হচ্ছে মণিপুর পাহাড়, এটা হচ্ছে নাগা পাহাড়, এটা হচ্ছে পাটকই বুম পাহাড় অরুণাচল প্রদেশের। আন্ডারস্টুড, বুঝা গেল? পারলে নোট ডাউন করতে পারেন, না হলে হেডফোনে শুনে নেবেন, কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর দেখুন এখানে, এবার এই নামচা বারওয়া থেকে নিয়ে সেঁটে একদম ভারতের মানচিত্রের বাইরে চলে গেছে। কোথায় চলে গেছে? বাইরে, পাকিস্তানে।
পাকিস্তানে যেটা রেঞ্জ গেছে পর্বতমালা সেটাকে কি বলা হয়? সুলেমান পর্বতমালা। এটাকে বলা হয় সুলেমান পর্বতমালা। পাকিস্তানের এই রেঞ্জকে বলা হয় সুলেমান পর্বতমালা, এই যে পাকিস্তান। তারপরে আবার জম্মু কাশ্মীরের সেঁটে এইদিকে আবার চলে গেছে একটা পর্বতমালা, এটাকে বলা হয় হিন্দুকুশ পর্বতমালা। ওকে, তাহলে আফগানিস্তানকে একে কি বলা হয়? হিন্দুকুশ পর্বতমালা। আফগানিস্তানে একে হিন্দুকুশ পর্বতমালা বলা হয়। আর পাকিস্তানে একে কি বলা হয়? একে বলা হয় সুলেমান পর্বতমালা। সুলেমান পর্বতমালা। কমপ্লিট। এবার দেখুন, এবার দেখুন এটা কি আছে? ও সরি, অ্যাঙ্গেল লাইন, এগুলো পরে বুঝাচ্ছি। এবার এটা দেখতে পাচ্ছেন, এটা হালকা করে করেছি আমি। এটা হচ্ছে ধরেন পামির মালভূমি। পামির মালভূমি এটা। ওকে, তো পামির মালভূমি থেকে অনেকগুলো পাহাড়, অনেকগুলো রেঞ্জেস হালকা হালকা করে চলে গেছে। চলে গিয়ে তিব্বতের পাশে অরুণাচল প্রদেশের পাশে অরুণাচল প্রদেশের পাশে তিব্বতে নামচা বরাবর পড়ে। নামচা বরাবর উত্তরে কি পড়ে? উত্তরে তিব্বত পড়ে। আর তিব্বতের উত্তরে কি পড়ে? তিব্বতের উত্তর পড়ে কুনলুন রেঞ্জেস, কুনলুন পর্বতমালা, কুনলুন রেঞ্জেস। এই যে কুনলুন রেঞ্জেস, এটা হচ্ছে কুনলুন রেঞ্জেস। কমপ্লিট। আর পামিরকে কি বলা হয়? পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমি হচ্ছে এটা। পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়, যেটা উত্তরে আছে পামির মালভূমি। এইদিকেও চলে গেছে, এইদিকেও চলে গেছে, এইদিকে চলে গেছে, এইদিকে চলে গেছে, এইদিকেও চলে গেছে, এইদিকেও চলে গেছে, চারদিকে চলে গেছে পামির মালভূমি। তো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ওকে, কমপ্লিট ফ্রেন্ডস। তো মোটামুটি এটা বুঝিয়ে দিলাম। এবার নির্মাণ কিভাবে হয়েছে সেটা বোঝাচ্ছি। ওকে, আর একটা বলতে ভুলে গেছিলাম, হিমালয় পর্বতমালা যে আছে, হিমালয় পর্বতমালা, তো হিমালয় পর্বতমালা কত বর্গ কিলোমিটারে আছে? তো হিমালয় পর্বতমালা 5 লক্ষ বর্গ কিলোমিটারে আছে। হিমালয় পর্বতমালার ক্ষেত্রফল হচ্ছে 5 লক্ষ বর্গ কিলোমিটার। 5 লাখ কে স্কোয়ার, মানে 5 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হিমালয় পর্বতমালা। ওকে ফ্রেন্ডস, তো চলিয়ে এবার নির্মাণ সম্বন্ধে পড়াবো। তো দেখুন ফ্রেন্ড, আমি মানচিত্র মিটিয়ে আবার অঙ্কন করলাম, কেন? বুঝাবার জন্য। তো প্রথমে ভারত এইরকম ছিল প্রথমে। তো তার আগে একটু বলে দিই, একজন ভূগোলবিদ, যেটা জিওগ্রাফিতে পেয়ে যাবেন, প্রথম যেটা থিওরি পেশ করেছিল অ্যাকর্ডিং টু বেগনার, তার নাম কি ছিল? বেগনার। ওকে, বেগনার ছিল একজন ভূগোলবিদ। তো বেগনারের থিওরি অনুসারে প্লেট টেকটনিক হয়েছে। প্লেট টেকটনিক বেগনারের থিওরি অনুসারে, তারপরে হেরি হেস, তারপরে কোবার, এই তিনজনের থিওরি অনুসারে এখন পর্যন্ত ভূগোলের সম্বন্ধে আমরা যা পড়ছি মোটামুটি মিলে যাচ্ছে। তো ওদেরই থিওরি অনুসারে আমরা পড়াশোনা করছি। ওকে, তো ওদেরই থিওরি এখন মহত্বপূর্ণ। তো যাই হোক, তাহলে ভূগোলবিদ কে ছিল? বেগনার। বেগনার অনুসারে একটা পৃথিবী ছিল। পৃথিবী তো প্রথমে গোল ছিল 360 ডিগ্রি। তাহলে বেগনার অনুসারে পৃথিবী প্রথমে একটা গোলাকার বস্তু ছিল, তারপরে বিস্ফোট হয়ে যায়। বিস্ফোট হওয়ার পরে বিগ ব্যাং থিওরি অনুসারে বিস্ফোট হয়ে যায়। বিস্ফোট হওয়ার পরে তখন এই একটা মহাদ্বীপে পরিণত হয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রক লাভা বেরিয়ে বিভিন্ন রক তৈরি হয়। তো রকের চ্যাপ্টার তো গতকালকে পড়েছি। তো ধরে নেন যে বিস্ফোট হওয়ার পরে প্রথমে একটাই মহাদ্বীপ ছিল। ঠিক আছে, প্রথমে একটাই মহাদ্বীপ ছিল। মহাদ্বীপ কটা? 6টা মহাদ্বীপ বর্তমানে, রাইট? তো প্রথমে বেগনার অনুসারে, অ্যাকর্ডিং টু বেগনার বলছে যে প্রথমে মহাদ্বীপ একটাই ছিল। ওকে, প্রথমে মহাদ্বীপ একটাই ছিল। কি হয় হঠাৎ, লাখ লাখ বছর পর হঠাৎ কি হয় যে আস্তে আস্তে এই হঠাৎ ওই মহাদ্বীপ, ওই বিগ ব্যাং থিওরির মতো যেমন পৃথিবী বাস্ট হয়েছিল, ওইরকমই হঠাৎ মানে মহাদ্বীপের মোটামুটি পৃথিবীর গভীরতা 200 কিলোমিটার অবধি প্লেট টেকটনিক থাকে। 200 কিলোমিটার অবধি, বেগনারের অনুসারে 200 কিলোমিটার অবধি পৃথিবীর গভীরতাতে, পৃথিবীর গভীর মানে 200 কিলোমিটার গভীরতা অবধি প্লেট থাকে। বেগনার অনুসারে প্লেট থাকে। তো একটাই মহাদ্বীপ ছিল। তো প্লেট কি হয়েছিল, যখন গ্যাসে ভর্তি হয়েছিল, গরম হয়ে গেছিল, প্রচণ্ড গরম, প্লেট যখন প্রচণ্ড গরম হয়েছিল একটাই মহাদ্বীপ, তখন কি হয়েছিল,
সেটা বাস্ট হয়ে গেছিলো। বাস্ট হয়ে আস্তে আস্তে কি হয়, মহাদ্বীপগুলো আস্তে আস্তে সরতে লাগে, সরতে 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 কোনোটা চলে যায় আফ্রিকায়, কোনোটা চলে যায় উত্তরে, কোনোটা চলে যায় দক্ষিণে, কোনোটা চলে যায় পশ্চিমে, কোনোটা চলে যায় ওয়েস্টে, এইরকম হয়ে যায়। তো তার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যদি বেগনারের অনুসারে, এবং আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে নিন আপনার শরীরে ফোড়া হয়েছে, রাইট, এবং আপনার শরীরে ফোড়া হয়েছে আপনাদের, বা আমার শরীরে ফোড়া হয়েছে। তো ফোড়া দেখবেন প্রথমে কী হয়, ফোড়া যখন হয় তখন ব্যথা করে, রাইট, তখন টাটকা হয়ে থাকে, ব্যথা করে, লাল লাল হয়ে থাকে। যখন আস্তে আস্তে রক্তটা পচে যায়, তাই না, রক্ত যখন পচে যায় তখন কি হয়, রক্ত বের হওয়ার চেষ্টা করে লাভার মতো, তাই না। তো রক্ত যখন পচে গিয়ে কালো হয়ে যায়, পুজোর মতো হয়ে যায়, তখন কি হয়, ও বেরোতে চাই, রাইট। তো আমরা যখন ধরে নিন এখানে আমার এখানে ফোড়া আছে, তো ফোড়াটা যখন একদম সাদা হয়ে পচে যায় মোটামুটি, তো এখানে যদি আমি হাত দিই, হালকা করে চাপ দিই, তো কি হয়, ওর পচা সড়া যেই সব ছিল গ্যাসীয় পদার্থ, তো ওগুলো কি হয়, বেরিয়ে যায়, আর বেরিয়ে গেলে চারদিকে ছড়িয়ে পড়ে, তাই না। তো এটা আমি একটা উদাহরণ দিলাম। তো সেই রকমই মহাদ্বীপ একটাই ছিল, বেগনার অনুসারে, অ্যাকর্ডিং টু বেগনার, মহাদ্বীপ একটাই ছিল। সেই মহাদ্বীপে কি হয়, পৃথিবীর মোটামুটি 200 কিলোমিটার গভীরতাতে মানে দৃঢ়, মানে শক্ত প্লেট ছিল, শক্ত প্লেট একটা মহাদ্বীপে 200 কিলোমিটার গভীরতা অবধি মহাদ্বীপ থাকে, যেটা অনুমান করা হয়েছে। তো এই 200 কিলোমিটার অবধি কী হয়েছিল, সেখানে পুজের মতো গ্যাস হয়ে গেছিলো, অনেক অনেক হট হয়ে গেছিলো, গরম হয়ে গেছিলো, ওকে। তো মহাদ্বীপের ভিতর 200 কিলোমিটার অবধি অনেক গরম হয়ে গেছিলো। তো গরম হলে কি হয়, বাস্ট হওয়ার চেষ্টা করে, তো তাই না। তো হঠাৎ একদিন কি হয়, লাখ লাখ বছর ধরে এই প্রক্রিয়া, একদিন দুই দিনের খেলা না, এটা লাখ লাখ হাজার বছর কোটি বছর ধরে প্রক্রিয়া এটা। তো অ্যাকর্ডিং টু বেগনার, যে মহাদ্বীপ একটাই ছিল, হঠাৎ কি হয়, সেখানে বাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে লাভা টাভা এইসব বেরিয়ে চারদিকে মহাদ্বীপ বিস্তৃত হয়ে যায়। আর ধরে নিন যে দুটো মহাদ্বীপ আছে, ধরে নিন এটা একটা মহাদ্বীপ, এটা একটা মহাদ্বীপ, এখানে একটা মহাদ্বীপ, এখানে একটা মহাদ্বীপ। তো ধরে নিন এখানে একটা মহাদ্বীপ আছে, তো যদি একসাথে মহাদ্বীপটা লেগে থাকে এবং বাস্ট হয়ে যায়, আমি করে দিচ্ছি, ধরে নিন এটা একটা মহাদ্বীপ, এটা থেকে ধরে নিন এটা একটা মহাদ্বীপ, এটা একটা মহাদ্বীপ, এক জায়গায় ছিল, ঠিক আছে, এক জায়গায় ছিল। এখন ধরে নিন এক জায়গায় মহাদ্বীপ আছে, এবার বাস্ট হয়ে গেল। তো বাস্ট হয়ে মহাদ্বীপ কী হলো, আস্তে 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 সরতে লাগলো, এইভাবে সরতে লাগলো। তো সরে যখন গেল তখন কী হলো, এই জায়গাটা গোবা হয়ে গেল, তাই না, এই জায়গাটা গর্ত হয়ে গেল। গর্ত হলে কী হলো, যেই সব জল ছিল, জলগুলো এখানে কী হলো, চলে আসলো, এই ডোবা জায়গাগুলোতে জল চলে আসলো। জল এসে তখন কী হলো, সমুদ্রের সৃষ্টি হলো এবং মহাসমুদ্রের সৃষ্টি হলো। তো আজকে আমরা মহাসমুদ্র, প্যাসিফিক ওশেন, অ্যাটলান্টিক ওশেন, এসব তো জানি। তো এইভাবেই অ্যাটলান্টিক ওশেন, প্যাসিফিক ওশেন এইসব সৃষ্টি হয়েছে, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, এইসব সৃষ্টি হয়েছে, এটা কল্পনা একটা, ওকে। তো এইভাবে মহাদ্বীপও সৃষ্টি হয়েছে, এখানে জল জমে গেছে আর এখানে স্থলভাগ হয়ে গেছে, এভাবে স্থলভাগ হয়ে গেছে। তো মহাদ্বীপ কটা আমাদের মহাদ্বীপ এইভাবে বেগনার অনুসারে আমাদের মহাদ্বীপ 6টা। কি কি, একটা হচ্ছে আফ্রিকা মহাদ্বীপ, একটা হচ্ছে আফ্রিকা মহাদ্বীপ, যেটা নামকরণ বর্তমানে দিয়েছে, একটা হচ্ছে আফ্রিকা মহাদ্বীপ, ওকে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান মহাদ্বীপ, মানে ইন্ডিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, একটা হচ্ছে আফ্রিকান প্লেট, তারপর হচ্ছে ইন্ডিয়ান প্লেট, তারপর হচ্ছে উত্তর আমেরিকা প্লেট, তারপর দক্ষিণ আমেরিকা প্লেট, তারপরে প্যাসিফিক প্লেট, এই যে প্যাসিফিক প্লেট, তারপরে হচ্ছে অ্যান্টার্কটিকা প্লেট। তো 6টা মহাদ্বীপ আছে, রাইট, মনে থাকবে, আফ্রিকা প্লেট, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, সরি ওটা বলতে ভুলে গেছিলাম, ইউরেশিয়ান প্লেট, উত্তর আমেরিকা প্লেট, দক্ষিণ আমেরিকা প্লেট অ্যান্ড আন্টার্কটিক প্লেট, আন্ডারস্টুড। তো এই প্লেটটি ডিভাইড হয়েছে। তো বেগনারের মতানুসারে বেগনার একটা মানচিত্র এঁকেছিল যে মহাদ্বীপ কিভাবে এক জায়গায় ছিল। তো যে 6টা মহাদ্বীপ আছে, সেই 6টা মহাদ্বীপকে কী করেছিল, ও মানচিত্রের সাহায্যে জায়গায় জায়গায় ঢুকিয়ে দিয়েছিল, মানচিত্র এঁকে এঁকে জায়গায় জায়গায় মিক্স করে দিয়েছিল। যে ধরে নেন এই জায়গাটা কেটে গেছিলো, তো এই জায়গাটা কেটে এত দূরে চলে গেছিলো মহাদ্বীপ, তো এই মহাদ্বীপটাকে এখানে ভিড়াচ্ছে, তো কাটা জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে।
উত্তর আমেরিকার মহাদ্বীপটা এখানে ভিড়াচ্ছে তো কাটা জায়গায় পূরণ হয়ে যাচ্ছে, আফ্রিকা এখানে ভিড়াচ্ছে তো কাটা জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে পুরোপুরি পুরোপুরি গোলাকার হয়ে মিলে যাচ্ছে মহাদ্বীপ। তো তখন বিজ্ঞান মনে করলো না, মহাদ্বীপ প্রথমে একটাই ছিল, তারপরে ওই বাস্ট হওয়ার কারণে মহাদ্বীপ আলাদা আলাদা জায়গায় সরে গেছে। ওকে, আর এখনও মহাদ্বীপ সরতে আছে, সেটা বছরে 1 সেন্টিমিটার করে মহাদ্বীপ সরতে থাকে, এইভাবে আস্তে আস্তে সরতে থাকে, বছরে কত 1 সেন্টিমিটার হালকা। ওই জন্য হিমালয় পর্বতমালাকে সায়েন্টিস্টরা বলছে যে এখনও হিমালয় পর্বতমালা জীবন্ত পর্বতমালা। হিমালয় পর্বতমালা মোটামুটি 2 মিটার বেড়েছে, কেন? যে মহাদ্বীপ আস্তে আস্তে বাড়ছে। ওকে, তো যেমন এটা হচ্ছে ব্রেক অফ আফ্রিকা প্লেট টেকটনিক থিওরি, যেটা হ্যারি হেস বলেছে। হ্যারি হেসের এবার বিজ্ঞানীদের করে দিলাম, এবার হ্যারি হেস অ্যাকর্ডিং টু হ্যারি হেস অনুসারে কি হয়েছিল, আফ্রিকা থেকে, এটা আফ্রিকান প্লেট, রাইট? আফ্রিকান প্লেট টেকটনিকের কথা বলছি, আফ্রিকান প্লেট। হ্যারি হেস অনুসারে আফ্রিকা থেকে, এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট, রাইট? ইন্ডিয়ান প্লেট। তো হ্যারি হেস অনুসারে আফ্রিকা থেকে যখন ইন্ডিয়ান প্লেট, মানে আফ্রিকা থেকে ইন্ডিয়ান প্লেট ভাগ হয়ে যায়, আফ্রিকা থেকে ইন্ডিয়ান প্লেট ভেঙে যায়, ব্রোক হয়ে যায়, আফ্রিকা থেকে ইন্ডিয়ান প্লেট ব্রোক হয়ে গেছিল, যেটা অ্যাকর্ডিং টু হ্যারি হেস। তাহলে আফ্রিকা থেকে ব্রোক হয়ে ইন্ডিয়া কি হয়েছে, এখনও এইভাবে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এখনও এইভাবে উত্তর পূর্ব দিকে বাড়ছে, রাইট? তার জন্য আগে বলেছিলাম যে হিমালয় পর্বতমালার উচ্চতা এখন 8,850 মিটার, কিন্তু বইয়েরটাই দিবেন 8,848 মিটার। ওকে, তো এটা অনুমান করা হয়েছে যে হিমালয় পর্বতমালা জীবন্ত পর্বতমালা এখনও হিমালয় বাড়ছে। ওকে, তাহলে আফ্রিকা থেকে কি হয়েছিল, আফ্রিকা প্লেট থেকে ইন্ডিয়ান প্লেট ভাগ হয়ে গেছিল ওই বাস্ট হওয়ার কারণে, যেটা অ্যাকর্ডিং টু হ্যারি হেস। ওকে, তো হ্যারি হেসের মত অনুসারে ইন্ডিয়ান প্লেট যে আছে, আফ্রিকা থেকে ইন্ডিয়ান প্লেট যে ডিভাইড হয়েছিল, ডিভাইড হয়ে উত্তরে এখনও বাড়ছে, উত্তর পূর্ব দিকে এখনও বাড়তেই আছে। ওই জন্য হিমালয় পর্বত আস্তে আস্তে চাঁটতে আছে। তো অ্যাকর্ডিং টু ভূগোলবিদ্যার অনুসারে যে হিমালয় পর্বতমালা এখনও 2 মিটার বেড়েছে, দিয়ে 8,850 মিটার হয়েছে 48 থেকে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে 48। ওকে, ওটা অনুমান করা হয়েছে। ওই জন্য হিমালয় পর্বতমালাকে কি বলা হয়, জীবন্ত পর্বতমালা। আন্ডারস্টুড? তো এটা হ্যারি হেসের, মানে অ্যাকর্ডিং টু হ্যারি হেস কমপ্লিট। বেগনার সম্বন্ধে মোটামুটি বুঝলেন সংক্ষেপে, হ্যারি হেস সম্বন্ধে মোটামুটি বুঝলাম সংক্ষেপে। এবার একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোবার। অ্যাকর্ডিং টু কোবার ভূগোলবিদ, অ্যাকর্ডিং টু কোবার অনুসারে, এই জায়গাটা দেখছেন, কোবার অনুসারে ভারত প্রথমে এইরকম ছিল, ইন্ডিয়ান প্লেট যখন ডিভাইড হয় ভারত প্রথমে এইরকম ছিল, পুরোটাই ছিল না, ঠিক আছে? তারপরে এই দিকে দেখছেন এগুলোতে জল ভরা ছিল, এটাকে নাম দিয়েছিল টেথিস সাগর, যেটাকে বলে টেথিস সি। এই যে টেথিস সি, এটা বোঝাবার জন্য করছি, পরে বুঝাচ্ছি। টেথিস সি, তো এটাকে হ্যারি হেস কি বলেছিল, কোবার কি বলেছিল, এটা টেথিস সি নামক একটা জায়গা ছিল, টেথিস সি। তো টেথিস সি কি হয়েছিল, টেথিস সি থেকে এইভাবে 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 অনেক নদী বইতো, উত্তর থেকে অনেক নদী টেথিসের দিকে বয়ে টেথিস সাগরে পড়তো। ওকে, আর এই দিকে আবার সাউথ থেকে নিয়ে উত্তর দিকে আবার কি হতো, অনেক নদী টেথিসে বইতো, রাইট? তো তাহলে ভারতের মানচিত্র এইরকম ছিল। তো অ্যাকর্ডিং টু কোবার, যে এইসব নদী টেথিস সাগরে গিয়ে পড়তো, আর উত্তর থেকে দক্ষিণ দিকে আবার অনেক নদী বয়ে এসে টেথিস সাগরে পড়তো, আর দক্ষিণ থেকে উত্তর দিকে আবার টেথিস সাগরে পড়তো। এখানে টেথিস বলে একটা সাগর ছিল, যেটা কল্পনা করা হয়েছে, রাইট? তো অনেক নদী বইতো, তো অনেক নদী বওয়ার ফলে কি হতো, এইসব নদী থেকে যেসব কাদা, বালি, পাথর, বোল্ডার, ছোট কঙ্কর, বড় বড় বোল্ডার বয়ে এসে এই টেথিস সাগরে জমা হয়ে কি হতো, অবতরণ হয়ে যেত। অবতরণ মানে কি,
তেথিস সাগর তো গভীর ছিল, গভীরটা আস্তে আস্তে পূরণ হয়ে যেত, ঠিক আছে। ওই যে এখান থেকে বালু, কঙ্কর, কাদা, বালি, ছোট বোল্ডার, বড় বোল্ডার এইসব বয়ে নিয়ে যেত, এদিক থেকেও বয়ে নিয়ে যেত, এদিক থেকেও বয়ে আসতো, ঠিক আছে। বয়ে এসে তেথিস সাগরে পড়তো, রাইট। যে তেথিস সাগর আস্তে আস্তে মানে তেথিস সাগর তো গভীরতা ছিল, আস্তে আস্তে কী হতো, তেথিস সাগরের গভীরতা কমতে লাগলো। কমতে কমতে একদিন কী হলো, এবার এখানে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝবেন। হিমালয়ের নির্মাণ যদি বুঝে যান তাহলে আর পড়তে হবে না হিমালয়ের নির্মাণ সম্বন্ধে, ওকে। তো অ্যাকর্ডিং এটা কি, কোবার অনুসারে, তো এটা তেথিস সাগর ধরে নিন, আর উত্তর থেকে নদী বইছে, আবার এদিক থেকে সাউথ থেকে নদী বইছে, বয়ে গিয়ে বোল্ডার, কাদা, বালি সব তেথিস সাগরে গিয়ে জমা হতো, জমা হয়ে ভরাট হয়ে গেছিল। তো ভরাট এটা ধরে নেন তেথিস সাগর, রাইট। এটা ধরে নেন তেথিস সাগর, ওকে। তো তেথিস সাগর এই যে এখান থেকে নদী বয়ে আসছে আর এদিক থেকেও নদী বয়ে যাচ্ছে, এটা ধরে নেন তেথিস সাগর। তো তেথিস সাগর কী হচ্ছে, বোল্ডারগুলো জমা হয়ে 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 জমা হয়ে গিয়ে ভরাট হয়ে গেছিলো তেথিস সাগর, এটা তেথিস সাগর ধরে নেন, ঠিক আছে। এইটাই তো ভরাট যখন হয়ে গেল তখন কী হলো, অবতরণ হতে লাগলো। এবার যত ওখান থেকে বোল্ডার, বালি, কাদা আসতো তত নিচের দিকে প্রেশার পেত, যত প্রেশার দিত তত ও ভরতে থাকতো, ভরতে 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 আস্তে আস্তে জল কমতে থাকে, কিন্তু কাদা, বালি, বোল্ডার এইসব জমতে থাকে, জমে জমে কি হয়, এক সময় এমন আসে যে এত প্রেশার আসে যে প্রেশারের কারণে আরও লম্বা হয়ে যায়। আর দেখবেন যদি কোনো বেলুন আপনি অক্সিজেন মানে মুখের মাধ্যমে অক্সিজেন দিয়ে বেলুন ফুটান, বেলুন যদি হালকা হালকা অক্সিজেন বেলুনের মধ্যে হালকা অক্সিজেন দেন, তো অক্সিজেন দিলে কী হবে, হালকা অক্সিজেন দিলে এইরকম থাকবে। এবার যদি চেপে অক্সিজেন দিই, বেশি করে ফুলিয়ে দিই, তাহলে কী হবে, বেশি করে ফুলালে লম্বা হয়ে যাবে, মানে আমি প্রেশার দিচ্ছি, তো তাই না, অক্সিজেনের প্রেশার দিচ্ছি, মানে আমি বোল্ডার, কাদা বালি ভরছি, ধরে নেন এটার সাথে আমি কল্পনা করে বলছি বেলুন, তো আমি কাদা বোল্ডারের সাথে কাদা বোল্ডার ভরে দিচ্ছি বেলুনের মধ্যে, তাহলে কী হবে, বেলুনটা আরও লম্বা হয়ে যাবে না। তো ওই রকমই ব্যাপার। এবার এখানে যত কাদা বালি বোল্ডার এসে জমা হতো নদীর মাধ্যমে, জমা হয়ে ভরাট হয়ে যখন বেশি প্রেশার দিত আরও বোল্ডার আসতো, বোল্ডার এসে তখন কী হতো, অবতরণ হতো, অবতরণ হয়ে এই যে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে, অবতরণ হয়ে এইরকমভাবে লম্বা হয়ে যেত। আর এই দিকটা সিকুড় হয়ে যেত, সিকুড় মানে রবার্টের মতো, রবার্ট যদি টেনে নিই তার পাতলা হয়ে যাবে না, আর রবার্ট যদি এরকম ছেড়ে দিই তাহলে এরকম ছিল রবার্ট, ওই বেলুনের মতোই। তো রবার্টে যখন ভরাট হয়ে গেল, ধরে নেন বেলুন বা রবার্টে বোল্ডার টোল্ডার এইসব ভরাট হয়ে গেলো, তখন কী হলো, চাপের ফলে এত চাপ পড়লো, প্রেশার পড়লো যে সেটা জমা হয়ে গেল নিচের দিকে, পুরো লম্বা হয়ে গেল। আর এই দিকটা তখন এই যে তীর চিহ্ন দেওয়া হচ্ছে, এইটা তখন পাতলা হয়ে গেল, রাইট। যত নিচে প্রেশার হবে তত পাতলা হবে, তাই তো, যত নিচে প্রেশার হবে বোল্ডারের তত জিনিসটা পাতলা হবে, তাই না। তো বুঝতে পারছেন না, বুঝলে কমেন্ট করবেন। তো এইভাবে কি হয়, পুরোটা তেথিস সাগর ভরাট হয়ে যায়, পুরো ভর্তি হয়ে যায়। ভর্তি হওয়ার ফলে কি হয়, এখানে অবতরণ হতে লাগে, তারপরে আস্তে আস্তে ফল্ডেড হতে লাগে, ফল্ডেড মাউন্টেন যেটা বলে, ফল্ড বলতে এরকম হতে লাগে। ভরাট হয়ে তখন কি হয়, দুই দিক থেকে চাপ পড়ে, এই দিক থেকেও চাপ পড়ছে, এই দিক থেকেও চাপ পড়ছে, চাপ পড়ার ফলে কি হয়, এই সব বোল্ডারগুলো আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এই দিকে যখন চাপ দিল, এইদিকে যখন চাপ দিচ্ছে তো উপরে উঠবে না, অবশ্যই উঠবে। আমি যদি বেলুন এই যে এটা বেলুনটা ফুলে আছে, ধরে নেন প্রেশারের ফলে ফুলে আছে বেলুনের মিডিলটা যদি আমি এইভাবে চেপে ধরি তাহলে কি হবে, দুই দিকটা ফুলে যাবে না। তো দুই দিকটা ফোলা মানে কি, পর্বতের সৃষ্টি হবে, রাইট। তো বেলুনে যদি আমি এইভাবে মিডিলটা ধরি, এইভাবে চেপে ধরি, এইভাবে বেলুন যদি চেপে ধরি আমি, তাহলে কি হবে, দুই দিকটা চেড়ে যাবে, তাই না। তো ওটাই হচ্ছে ফল্ট, রাইট। বোঝা গেল কিছু, ভাঁজ পড়ে যাবে না বেলুনটা, দুই দিকে পর্বতের মতো উঁচু হয়ে যাবে। তো সেই রকমই যখন এটা ভরাট হয়ে লম্বা হয়ে গেলো এবং দুই দিক থেকে যখন প্রেশার পড়লো বোল্ডারের ফলে, যত বোল্ডার নিচে ভরাট হবে তত প্রেশার পড়বে সাইড দিয়ে, তো প্রেশারের ফলে কী হলো, দুই দিক থেকে চাপ দিতে লাগলো, চাপ যখনই দিতে লাগলো, চাপ দেওয়ার ফলে কী হলো, আস্তে 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 উপরের দিকে উঠতে লাগলো, এই যে দেখুন উপরের দিকে উঠতে লাগলো, উঠে গিয়ে কী হলো, পর্বতের মতো একটা উঁচু শৃঙ্খলা সৃষ্টি হলো, যেটাকে আমরা আজকে বলি হিমালয় পর্বতমালা। এই যে হিমালয় পর্বতমালা, তাহলে এখানে কি হলো, প্রথমে এই যে চটি দেখছেন না, চটি শৃঙ্গটা হিমালয়ে পরিণত হলো, এটা হিমালয় পর্বতমালা হলো। আর হিমালয় পর্বতমালার পাশে আবার কি হলো,
দুটো পিলার হয়েছে, একটা হিমালয় পর্বতমালা এইদিকে আর এইদিকে হয়েছে কি কুনলুন পর্বতমালা, যেটা উত্তরে আছে একদম তিব্বত চায়নার উত্তরে, তিব্বতের উপরে কুনলুন পর্বতমালা, পামির গ্রন্থি থেকে যেটা বেরিয়েছে। তো এখানে হয়েছে কুনলুন পর্বতমালার সৃষ্টি আর এখানে হয়েছে হিমালয় পর্বতমালার সৃষ্টি। যত চাপ দিচ্ছে তত বাড়তেই আছে। বললাম না যে এখনও সায়েন্টিস্টরা বলছে যে 2 মিটার বেড়েছে, তো ওই জন্য জীবন্ত পর্বতমালা বলা হয় হিমালয়কে। বোঝা গেল এবার? তো এখনও চাপ দিচ্ছে, প্লেটে এখনও চাপ দিচ্ছে, রাইট? এখনও দিচ্ছে, 1 বছরে 1 সেন্টিমিটার করে বাড়ে, যেটা ভূগোলবিদরা অনুমান করেছে। তো এখনও চাপ দিচ্ছে, চাপ দেওয়ার ফলে আস্তে আস্তে বাড়ছে। তো এবার দেখা যাক কি হয় ভবিষ্যতে। সেটা লাখ বছর 1 কোটি বছর পর হয়তো আরও উঁচু হয়ে যাবে, কিন্তু এগুলো 1-2 দিনের খেলা নয়, লাখ লাখ বছরের খেলা, ঠিক আছে? তো এইভাবে চাপ দিচ্ছে, আস্তে আস্তে উঠতে থাকছে, ওই জন্য জীবন্ত পর্বতমালা বলা হয় হিমালয়কে। তো এটা হিমালয়ে সৃষ্টি হয়েছে আর চাপ দেওয়ার ফলে এটা হচ্ছে কুনলুন পর্বত। আর মিডিল যেটা হয়েছে, মিডিলটা কি হয়েছে, সমতল হয়ে উঠেছে। মিডিলটা কিন্তু সমতল হয়ে উঠেছে, ছোট ছোট পর্বত আছে সমতলের মতো, মালভূমি টাইপের। ওকে, দিয়ে এইভাবে চলে গেছে মালভূমি টাইপের তিব্বত, এটাকে তখন আমরা কি বলি, তিব্বত। ওকে, তিব্বত মালভূমি, রাইট? এটা হচ্ছে তিব্বত মালভূমি, এটা হচ্ছে কুনলুন মালভূমি, এটা হচ্ছে হিমালয় মালভূমি। তো বোঝা গেল? তো বুঝতে পারলেন কিছু? বাই চান্স যদি প্রবলেম হয় তো কমেন্ট করবেন, আমি দরকার হলে আবার পুনরায় বুঝিয়ে দেবো। খুব কঠিন সাবজেক্ট এটা বোঝাবার, তবুও আমি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম। তো ফ্রেন্ডস, তো মেঘনা সম্বন্ধে প্রথমে বুঝলেন। প্রথমে একটা মহাদ্বীপ ছিল, মহাদ্বীপ হঠাৎ বাস্ট হয়ে যায়, বাস্ট হওয়ার ফলে কী হয়, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে প্লেট, রাইট? প্লেট ছড়িয়ে পড়ে, এটা বেগনার বলেছিল। তারপরে হেরিয়াস বলেছিল যে বিভিন্ন মহাদ্বীপ যে ছিল, মহাদ্বীপ কী হয়েছিল, আফ্রিকা থেকে ইন্ডিয়ান প্লেট ডিভাইড হয়ে গেছিলো, ভাঙার ফলে ইন্ডিয়ান প্লেট এখন উত্তর দিকে বাড়ছে এবং তার মিডিলে টেথিস সাগর ছিল। টেথিস সাগরের উত্তর থেকে অনেক নদীর মাধ্যমে বোল্ডার, কাদা, বালি এইসব বয়ে আসতো এবং দক্ষিণ থেকে অনেক নদী বোল্ডার, কাদা এইসব বয়ে গিয়ে টেথিস সাগরে ভরাট করতো। টেথিস সাগর যখন ভরে যায় তখন দুই দিক থেকে চাপ দেয়, চাপ দেওয়ার ফলে কি হয়, ভাঁজ পড়ে যায়। আর ভাঁজ যখনই পড়ে, এভাবে যখনই ভরাট হয়ে যায় এবং ভাঁজ পড়তে থাকে যখন, তখন কি হয়, পর্বতের সৃষ্টি হয়। যখন প্রেশার পড়ে, জল তো কমতে লাগলো, এবার প্রেশার পড়লো, যত প্রেশার পড়বে তত উপরে চাড়বে। এইভাবে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে এবং কুনলুন পর্বতমালা সৃষ্টি হয়েছে এবং তিব্বত পর্বতমালা সৃষ্টি হয়েছে। বুঝা গেল ফ্রেন্ডস? এখানে তো বুঝিয়ে দিলাম, আর কোবারের মতো বুঝিয়ে দিলাম। কোবারটা তো বুঝে গেছেন আশা করি। তো ফ্রেন্ডস, আর কিছু নেই। এরপরে হবে কি আপনাদের হিমালয়ের নির্মাণ এবং উৎপত্তি তো মোটামুটি বুঝিয়ে দিলাম। খুব কঠিন ব্যাপার এটা, এইটুকু যদি ঢুকিয়ে নেন তাহলে আর কিছু বোঝার দরকার নেই, হিমালয় বুঝে গেলেন। এরপরে পড়ব কি, হিমালয় পর্বতমালার সম্বন্ধে, হিমালয় পর্বতমালার পর্বত সম্বন্ধে। ওকে, দেরাদুন কোথায় আছে, গুলমার্গ কোথায় আছে, নাঙ্গা পর্বত, মাউন্ট এভারেস্ট কোথায় আছে, এইসব। ওকে, দুন কাকে বলা হয়, রাইট? তো হিমালয় পর্বতমালার 4টা শ্রেণী আছে। ওকে, হিমালয় পর্বতমালার কটা শ্রেণী আছে? 4টা শ্রেণী। কী কী? ট্রান্স হিমালয় সবচেয়ে উঁচু, তারপর হচ্ছে বৃহৎ হিমালয় মিডিল, তারপর হচ্ছে লঘু হিমালয় তার থেকে নিচু, তারপরে হচ্ছে শিবালিক হিমালয়। ওকে, ট্রান্স হিমালয়, বৃহৎ হিমালয়, লঘু হিমালয় এবং শিবালিক হিমালয়। এই 4টা শ্রেণী সম্বন্ধে কালকে পড়াবো, এটা আপলোড করার পর। ওকে ফ্রেন্ড, তো মোটামুটি হিমালয়ের উৎপত্তি কীভাবে হয়েছে মোটামুটি বোঝাতে পেরেছি। যদি ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যত পারেন শেয়ার করুন। খুব কষ্ট করে পড়াচ্ছি। আর কাইন্ডলি সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে রাখুন আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখুন। আর যত পারেন শেয়ার করুন স্টুডেন্টদের, ফ্রেন্ডসদের, আপনার যারা প্রিপারেশন করছে ডব্লিউবিসিএস, আইএএস, সবকে যত পারুন যে কোনো ক্লাসের স্টুডেন্টদের শেয়ার করতে পারেন, 6 থেকে নিয়ে মাস্টার অবধি। ওকে, এবং যারা প্রিপারেশন করছে, রেলওয়ে হোক, গ্রুপ ডি হোক, গ্রুপ ইয়ে হোক, ডব্লিউবিসিএস, পিএসসি, আইএএস, যে কোনো পরীক্ষার জন্য কার্যকরী। ওকে ফ্রেন্ডস, তো ভিডিওটি কেমন লাগলো প্রতিক্রিয়া দেখান। আর যদি কোনো জায়গায় আমারও ভুল হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে বলবেন এখানে ভুল হয়েছে স্যার, আমি সেটা সঠিক করার চেষ্টা করবো। ওকে, আর সত্যিকারে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। ওকে ফ্রেন্ড, খুব কষ্ট করে পড়াচ্ছি।
আর আপনারা যদি সাবস্ক্রাইব না করবেন তো আমি মোটিভেটও পাবো না, আমাকে পড়াতেও ভালো লাগবে না। যত সাবস্ক্রাইব করবেন, আমার তো সাবস্ক্রাইব আশা করি বাড়ছে এখন, আমাকে পড়াতেও ভালো লাগছে, ওই জন্য বলছি সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখুন এবং লাইক করে রাখুন। ওকে ফ্রেন্ডস, তো আজকে এইটুকু, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, গুড নাইট।